পুরুষের পরিচয় ছাড়া নারীর অস্তিত্ব যেন হাপিস। পিতার পরিচয়, স্বামীর পরিচয়েই পরিচিত নারী সমাজ। আচ্ছা, যদি পিতা কোনোদিন অস্বীকৃতি জানায় যে এটা আমার সন্তান না, তাহলে সে পরিচয়হীন হয়ে যাবে। আজ 2 দিন থেকে নিবিড় জিয়ানার সাইকেল আটকিয়ে রেখেছে, তাই তাকে রিকশা আর হাঁটার উপর চলতে হচ্ছে। কিন্তু আসতে যেতে বারবার জনে জনে পরিচয় দিতে হয় কার মেয়ে সে। জিয়ানা উপলব্ধি করছে তার আলাদা নিজের কোনো পরিচয় নেই। এমনকি অধিকাংশ মানুষেরই, বিশেষ করে মেয়েদের নেই। পুরুষ ছাড়া নিজ অস্তিত্ব টিকিয়ে রাখা যেন অসম্ভব। এতে করে নিজ শরীরে যেন অসহ্য এক জ্বলনি অনুভব করল সে। ঘরে ঢুকে জুতা ব্যাগ ঢিল দিয়ে জিয়াউলের রুমে যায়। জিয়াউল বৈকালিক চা খাচ্ছিলেন, সাথে বই পড়ছেন। জিয়ানা চায়ের কাপটা হাত থেকে নিয়ে সাইড টেবিলে রেখে কোলে মাথা রেখে শুয়ে পড়ল। জিয়াউল অন্য হাতের বইটা পাশে রেখে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন, বাঘিনীর মেজাজ খারাপ মনে হচ্ছে? আব্বু, আমার নিজের পরিচয় না হওয়া পর্যন্ত কিন্তু বিয়ে দিতে পারবে না। দিলাম না, এমন জোরহীনভাবে বললে হবে? হেসে দিলেন জিয়াউল হক। মেয়ের বুচু নাকটা টেনে মাথায় চুমু দিলেন। জিয়ানা আহ্লাদে চোখ মুদে পিতার কোলে শুয়ে পড়ল আবার। বাপ বেটির এমন আহ্লাদ আঞ্জুমানের সহ্য হলো না। হাতে খুন্তি নিয়ে গটগট পায়ে রুমে এসে ঝাড়ি দিলেন জিয়ানাকে। জিয়ানা সেই সবের পাত্তা দিলে তো? এমন ধিঙ্গি মেয়ে তবু জুতা ব্যাগ সামলিয়ে রাখতে পারে না। একে নিয়ে আমি কি করব জিয়া? নিজের পরিচয় হলে সব করব আম্মু। চোখ বন্ধ করেই বলে জিয়ানা। তুই কি পরিচয়হীন? রাগে বেশ চেঁচিয়ে বললেন আঞ্জুমান। আহা আঞ্জু, মেয়েটার মন খারাপ, ওকে বকো না এখন। মন খারাপের কথা শুনে আঞ্জুমান একটু নরম হলেন। এগিয়ে এসে কাছে বসে জিজ্ঞেস করলো, বস্তিতে ঘোরাফেরা করে নানা রকম মানুষের সাথে মিশলে মন যেমন ভালো হয় তেমন খারাপও হয়। বস্তির কথা মনে হতেই জিয়ানা চড়াক করে উঠে বসে জিয়াউলের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, আব্বু, এই বাসায় যদি একটা বাচ্চা ছেলেকে এনে রাখি তোমরা কি অ্যালাউ করবে? খরচ আমি দিব ওর। খুব খরচ দেখাচ্ছ মনে হচ্ছে, প্রাইভেট জুটেছে? আঞ্জুমান ব্যঙ্গ করে জিজ্ঞেস করলেন। জিয়ানা উপর নিচ মাথা নাড়ালো। 2 মাসে বেকার থেকে তার হাত ফাঁকা হয়ে গেছে, তাই পোস্টার লাগিয়ে দেয়ালে দেয়ালে প্রাইভেট পড়ানো হয়। দরকার পড়লে আরো একটা নেবে। রাব্বির জন্য ওর মন কেমন করে। একা একটা বাচ্চা কিভাবে বাঁচতে পারে এই নিষ্ঠুর দুনিয়ায়? জিয়ানা নিজেকে তার জায়গায় চিন্তা করতে গেলে দুনিয়া দুলে ওঠে যেন। জিয়াউল বললেন, সে কি এখানে থাকবে? আর তোমার খরচ দিতে হবে কেন? আর একটা বাচ্চা কি আমরা পালতে পারবো না? আর একটা মানে? মনে হচ্ছে আগেও পেলেছ। আমি খরচ দেব কারণ তোমরা গরিব। বলে হেসে দিল জিয়ানা। আমি তো নিজেকে সেরা ধনী মনে করি আম্মু। যাদের একটা চমৎকার পরিবার আছে তারাই সেরা বিত্তশালী। ধনী হতে অর্থ সম্পদ লাগে না। মনে রাখবি, দুনিয়াতে বুক ফুলিয়ে সততার সাথে বেঁচে থাকাটাই সবচেয়ে বড়লোকি আচরণ। আর দুনিয়া ধ্বংস হয়ে গেলেও নিজের মূল্যবোধ, ব্যক্তিত্ব আর শালীনতাকে কখনো ধ্বংস হতে দিতে হয় না। তোমার মেয়ের এই পোশাকে আর যাই হোক লোকে শালীন বলে না জিয়া? আঞ্জুমানের কণ্ঠে অসন্তোষ। তোমাদের ওইটাই ফিট। সালোয়ার কামিজ আর ব্লাউজ শাড়ির চেয়ে আমার মেয়ের পোশাক যথেষ্ট শালীন। মেয়েদের ওইসব দুর্বল পোশাক জিওর মতো শক্ত মেয়েরা পরবে কেন? যে পোশাকে রাস্তার ছেলেদের দৃষ্টি আকর্ষণ করে সেটা আবার শালীন হয় কিভাবে? অথচ আমার মেয়ের দিকে কে তাকাবে? বুঝবেই না কোনো মেয়ে যাচ্ছে। জিয়ানা সারা শরীর ঢাকা থাকে। তাহলে বোরকাও পরাও, তাহলেই তো হলো। বোরকা পরলে তো আরো বেশি বোঝা যাবে মেয়ে। ছেলেরা বুঝবে, একে আঘাত করা যাবে সহজেই। এই দুর্বল প্রজাতির। জিয়ানা, পরবি বোরকা? দরকার হলে পরবো আব্বু। ঢিলা ঢালা এনিথিং ইজ ওকে ফর মি। তাহলে কাল আনি রাব্বিকে? জিয়াউল আর আঞ্জুমান দুইজনই হেসে সম্মতি দিলেন। মামুন ইসলাম অফিসের চেয়ারে বসে শত্রুর নামের লিস্ট করছেন। পাশে মার্ক করা যে কত খতরনাক শত্রু। সবার উপরে নাম শুকনীল নিবিড়। মার্ক 100-100। ইদানিং মেয়ে কম যাচ্ছে ক্লাবে আশরাফ? খাতার দিকে তাকিয়ে প্রশ্ন করল মামুন ইসলাম। জি স্যার, তবে আজকে চেয়েছে। যথাসময়ে পাঠিয়ে দেব। সাচ্চা শুয়োর কা আওলাদ আছে স্যার নিবিড়। মেয়েগুলোকে এমনভাবে খায় 1 মাস হাসপাতালে
হাসপাতালে ভর্তি থাকে বলে খ্যাক করে হেসে দিল আশরাফ। রক্ত আশরাফ, রক্ত রক্ত কথা বলে। দরজায় নক হলো তখন। পিয়ন এসে একটা পার্সেল দিয়ে গেল। আশরাফ আনবক্স করে হতবাক। মামুন নিজ হাতে নিয়ে দেখে রাফিন আর জিয়ানার ক্লোজ ফটো অনেকগুলো। একটাতে রেস্টুরেন্টে হেসে দুইজনই কথা বলছে, একটাতে একই সাইকেলে দুইজন, অপরটাতে নদীর পাড়ে বসা, শেষেরটাতে কলেজের বারান্দায় হাত ধরে হাঁটার ছবি, একটা ছোট চিরকুট। জিয়াউলের মেয়ে জিয়ানা হক সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বের হতে চাচ্ছে, সাবধান, হুঁশিয়ার, নকল চেয়ারম্যান নিবিড় বলে চিৎকার করে দাঁড়িয়ে পড়ল মামুন ইসলাম। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে তার। টেবিলের ওপর থেকে টিস্যু নিয়ে মুছে আশরাফকে বলে, 1 সপ্তাহ সময় দিয়েছি আর 1 মাস হয়ে গেছে, তবুও ভালো মেয়ে পেলে না আশরাফ? আচ্ছা, শফিকের মেয়েটা কি যেন নাম? ওই মেয়েটা বড় হয়েছে না? খোঁজ নাও। সময় একদিন, রাফিনের বিয়ে করানোর পর ভালোই নির্বাচনটা হয়ে যাক, তারপর বলি হবে বেশ ঘটা করে আশরাফ। অনেক হয়েছে চোর পুলিশ খেলা। অকৃত্রিম এক হিংস্র জানোয়ারের ছাপ ভেসে উঠল চেয়ারম্যানের চেহারায়। সকাল সকাল জেনির চিল্লাচিল্লিতে হকদের ফ্ল্যাটে দেওয়াল ফেটে যাওয়ার জোগাড়। চিল্লিয়ে সারা বাড়ি জিয়ানাকে দৌড়ানি দিচ্ছে। চুন্নি, তুই আবার আমার জিনিসের ওপর হাত দিয়েছিস, এখনই ফেরত দিবি। জিয়াউল হক ড্রয়িং রুমে এসে একবার ধমকে গিয়েছেন মেয়েদের, কিন্তু আজ তাতেও কাজ হচ্ছে না। আঞ্জুমান লাঞ্চ বক্স গোছাচ্ছেন, কলেজের জন্য বের হবেন, তাই মেয়েদের পাত্তা দিচ্ছেন না। এটা রোজকার চিত্র। এই চুলোচুলি, আবার একটু পর একে অন্যের গলার মালা। তবুও জিজ্ঞেস করলো, কি নিয়েছিস জিউ? ফেরত দে। আপিকেই জিজ্ঞেস করো কি নিয়েছি বল। জিয়ানার বাচ্চা কুত্তি চুন্নি আমি বেছে বেছে কিনে এনেছি, একটা দিনও পড়তে পারিনি, ফেরত দে, এক্ষুনি দিবি। আরে আমি কিনতে পারি না, আমার লজ্জা লাগে। এখানে সব সেলসম্যান, তাদের সামনে কেমনে বল? সারা দুনিয়া চষে বেড়ায়, সে নাকি এসব জিনিস কিনতে পারে না। ভালো হবে না জিউ, এগুলা পাওয়া যায় না সচরাচর, অনেক খুঁজে বের করেছি। আহা জেনি, তোর ছোট বোন একটা জিনিস নিয়েছেই না হয়, আমি কিনে এনে দেব। কি জিনিস বল? জিয়াউল বিরক্ত হয়ে বলে, হা হা হা, ওটাই ভালো হবে, আবু কিনে এনে দিও তো। জেনি চোখ রাঙিয়ে জিয়ানাকে চুপ থাকতে বলে, সুযোগে খপ করে হাত ধরে রুমে নিয়ে গিয়ে দরজা আটকিয়ে দিল। চুন্নি যেমন তেমনি বদ তুই জিউ, আমার ব্রেসিয়ার খুল, আমি জানি তুই পরে আছিস। এই ওয়ারলেস গুলা পাওয়া যায় না বইন, তোর নিশ্চিত বড় হয়েছে। আচ্ছা, ছোটগুলায় এনে দেব, তবুও ফেরত দে আমারটা। হেসে কোটি কোটি হয়ে জিয়ানা জিজ্ঞেস করলো, কিভাবে কিনো? এনি টিপস? আমি কালার, সাইজ আর ডিজাইন কাগজে লিখে দোকানিকে দেই, ওনারা বের করে দেন। সিম্পল। ওয়াহ, গ্রেট আইডিয়া। আপি আবার লিখে নিয়ে কিনে এনো। এটা অনেক কমফি প্লাস সেক্সু, এত কিউট। ভেবেছি আজ পরে আমি এটা রেখে দেব, আমার বিয়ের ফার্স্ট নাইটে পরে জামাইকে সারপ্রাইজ দেব, কেমন হবে? ছি 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 রে ননি, ছি, কি অশ্লীল তুই জিউ। বড় বোনের সামনে তুই বাসরের কথা বলছিস? আরে অশ্লীলের কি আছে? আমি চিন্তা করেছি আমার জামাই যেন আমাকে দেখে লজ্জা পেয়ে আমারই শাড়ির নিচে মুখ লুকিয়ে থাকে। হাউ কিউট। আর তোমার বাসরেও আমি সিসি ক্যামেরা সেট করব। ধূপধাপ কয়েকটা কিল দিয়ে দরজা খুলে বের হয়ে গেল জেনি। জিয়ানা ধপ করে নিঃশ্বাস ছাড়লো। এইসব কথা না বললে গায়ে থেকেই খুলে নিত ব্রেসিয়ারটা। কেটে গেছে 4 মাস। রাব্বিকে ধরে বেঁধে জিয়ানা এনেছিল ঠিকই, কিন্তু এত পরিষ্কার আর ডিসেন্ট লাইফ তার সইছে না দেখে 7 দিন পর পালিয়ে গেছে বস্তিতে। জিয়ানা আর জেনির আদর ভালো লাগলেও আঞ্জুমানের পড়াশোনার চাপ আর জিয়াউলের রুল রেগুলেশনে তার অবস্থা ছেড়ে দে মা কেঁদে বাঁচি টাইপ। জিয়ানা অবশ্য রাব্বিকে স্কুলে ভর্তি করিয়েছে, সাথে আরো 2 জনকে ভর্তি করে দিয়েছে। তাদের খাবারের দায়িত্ব নিজে নিয়েছে। সেদিনের চর মারার জন্য জিয়ানা লুকিয়ে নিবিড়ের ক্লাবে গিয়ে অনেকগুলো দুষ্টুপানি সহ বোতলের ভবলীলা সাঙ্গ করে দিয়ে এসেছে। নিবিড়ের কমসে কম লাখ টাকা নষ্ট হয়েছে। নিজ ফ্ল্যাটে বসে গোপন ক্যামেরায় নিবিড় সবই দেখেছে। ইতিমধ্যে নিবিড় আরো 2 বার শ্বশুরবাড়ি থেকে ঘুরে এসেছে। একবার তার চেলাকে অ্যারেস্ট করায় থানায় গিয়ে পুলিশকে থাপ্পড় মারার জন্য, আরেকবার ভার্সিটির প্রফেসর মানে রাফিনের নাকে ঘুষি মারার জন্য। জিয়ানার সাইকেল মাঝে মধ্যেই আটকে দেয়, আবার সেই সাইকেলে প্রায় একটা করে আর্টিফিশিয়াল গোলাপ রাখে। এটা অবশ্য জিয়ানা জানে না কে রাখে। মারামারি, টেন্ডারবাজি, মেয়েবাজি সবই তার আগের মতোই ধুমিয়ে চলছে। সামনে নির্বাচন, তাই জিয়ানার সাথে খুব একটা দেখা হয় না।
কিন্তু খবর রাখতে ভুলে না। মাঝে মধ্যে ফোন দিয়ে চুপচাপ বসে থাকে আর জিয়ানার গালাগালি খায়। একবার ফোন দিয়ে চাঁদ ডেকেছে, কিন্তু উল্টা জিয়ানা, আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? আপনার শরীর কেমন? আপনার নাতি নাতনিরা ভালো আছে? আর আপনার জামাই তো বিদেশ, সেও ভালো আছে বলে কেটে দিয়েছে। কিছুদিন লেগেছে নিবিড়ের এই আসসালামু আলাইকুম আব্বা ডাক হজম করতে। রাফিন রোজ রাতে ফোন দিয়ে অহেতুক জেদ করে জিয়ানার সাথে কথা বলার জন্য। মন মেজাজ ভালো থাকলে মাঝে মধ্যে কথা বলে, না হলে মাঝে মধ্যেই গালিগালাজ করে রং নাম্বার বলে কেটে দেয়। রাফিন অবাক হয়ে ভাবে, প্রফেসর হিসেবেও তো তার সামান্য সম্মান প্রাপ্য, কিন্তু এই মেয়ের ওপর দিন দিন তার অনুভূতি খেতাকম্বল নিয়ে শুয়ে পড়ছে। হুটহাট রাফিনের অফিসে চলে এসে বিভিন্ন অনুদান দাবি করবে। এক পিয়নের মেয়ের বিয়ের টাকা দেন, দারোয়ানের অ্যাক্সিডেন্ট হয়েছে, হাসপাতালে ভর্তি টাকা দেন, 2টা টোকাই বাচ্চার পড়ালেখার দায়িত্ব নেন, নানা সমাজসেবামূলক কাজে আসে। মাঝে মধ্যে মনে হয় জিয়ানা রাফিনের প্রতি দুর্বল। যেমন একবার চুল কাটা তার পছন্দ হয়নি, নিজে ধরে নিয়ে গিয়ে স্টাইল চেঞ্জ করে এনেছে। আবার পরের দিন হঠাৎ একটা হ্যান্ড লোশন এনে দিয়ে বলেছে, স্যার আপনার হাত প্রচন্ড খসখসে, এটা রেগুলার ইউজ করবেন। এইসব ছোট ছোট জিনিসের জন্য রাফিনের মন পেখম মেলে ওড়ে, কিন্তু পরক্ষণেই যখন ফোন দিলে না চেনার ভান করে কেটে দেয়, সেই পেখম হঠাৎ অদৃশ্য হয়ে ধপ করে মাটিতে আছাড় খায়। ক্ল্যারিক্যাল স্টাফ যারা, প্রত্যেকের সাথে এই 4 মাসে জিয়ানার সুসম্পর্ক গড়ে উঠেছে। ক্লাসের ফাঁকে ক্ল্যারিক্যাল স্টাফ বিশেষ করে তার ডিপার্টমেন্টের আনিস মামার হয়ে ডিউটি করে দেয়। তার কথা হচ্ছে, তারা যেহেতু বন্ধু, তাই বন্ধুর বিপদে পাশে থাকাই আরেক বন্ধুর ধর্ম। তাদের ডিপার্টমেন্টের গার্ড যখন খেতে যায় বা ওয়াশরুমে যায়, জিয়ানা ফাঁকা সময়ে গার্ডের ক্যাপ আর লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে। অনেকেই প্রথম প্রথম হাসাহাসি করলেও এখন সয়ে গেছে সব। আজকেও 2জন লোক গার্ডের সাথে দেখা করতে এসেছে, তাই জিয়ানা ক্যাপ আর লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। তখন নিবিড় আর তার চেলা মক্কু সেদিক দিয়ে যাওয়ার সময় ভ্রু কুঁচকে দাঁড়ায়। খাকি সানক্যাপ আর হাতে মোটা লাঠি নিয়ে ওভারসাইজ হুডি আর ডেনিম প্যান্ট পরা, সাথে কালো মাস্ক পরা জিয়ানাকে দেখে ফর্সা কপালের একাংশ দেখা যাচ্ছে। লাঠি একবার গেটের গ্রিলে টুংটাং শব্দ করছে, আবার নিজের হাতে আস্তে করে মারছে। নিবিড় আঙ্গুল দিয়ে জিয়ানাকে ওই বলে ডাকে, এইদিকে আসার ইশারা করে। জিয়ানা তাকালো শব্দের উৎসের দিকে। আজও কালো কাবলি পড়েছে ভণ্ডনেতাটা। জিয়ানার মনে হয় এই বেটা কোনো ড্রামা সেট থেকে উঠে আসা পাবলিক। কেমন একমন জেল মেখে চুল সব ব্যাক ব্রাশ করে রাখে, আবার সুরমাও পরে। মাঝে মধ্যে বলতে ইচ্ছে করে, আরে বেটা, তুই এই ক্যাম্পাসে গুন্ডামি না করে এফডিসিতে যা না, ভালো হিরোর পার্ট না পেলেও ভালো মিশা সওদাগর হতে পারবি, সুন্দরী নায়িকাদের মন দেহ 2টাই পাবি। নিবিড়ের ডাকে পাত্তা দেয়নি বলে নিজেই এগিয়ে গিয়ে প্রচন্ড বিরক্তি নিয়ে জিজ্ঞেস করে, এখানে এইভাবে কি করছো? ডাকলাম কানে যায় না? অ্যাম অন ডিউটি, এখান থেকে নড়া যাবে না। পাশ থেকে মক্কু বলে ওঠে, তোমাকে দারোয়ানের চাকরি কে দিল? কেউ না, আনিস মামার অ্যাবসেন্সে আপাতত আমি আছি, উনি আমার সিনিয়র ফ্রেন্ড। এখন এখানে অহেতুক ভিড় জমিয়ে না ফোটেন, গার্ডরাই তোমার উপযুক্ত বন্ধু, জঙ্গল কোথাকার, যাও এখান থেকে। নিবিড় ধমকে সুরে আদেশ দিল, শোনেন, আমার মন কোনো বাচ্চা না যে তাকে ধরে সামনে এনে শাসালেই মত বদলাবে। জিয়ানাকে অনড় দেখে নিবিড় বলে, ব্যাক্কেলদের যুক্তিতে হারানো মুশকিল, চল মক্কু এখান থেকে। কানাকে কানা আর ল্যাংড়াকে ল্যাংড়া যেমন বলতে নেই, তেমন ব্যাক্কেলদের ব্যাক্কেল বলতে নেই কাবলিওয়ালা। তাহলে স্বীকার করলে তুমি ব্যাক্কেল? আমি আমার ব্যাক্কেল বোধ নিয়েই দিব্যি আছি। এমন ব্যাক্কেল হতে অনেক কিছু অন করতে হয়, আপনাদের মতো চালাক হয়ে গলায় দড়ি দিতে চাই না, বলে লাঠি নিয়ে নিবিড়ের বুকে ঠেলে দেয়। সেই ঠেলায় নিবিড় এক চুলও নড়ল না, বরং জিয়ানার দিকে আরো এগিয়ে গেল। মাঠের সাইডে হঠাৎ হটকারিতার শব্দে তারা সেদিকে তাকায়। একটা ছোটখাটো জটলা বেঁধেছে। একজন সেদিক থেকে এগিয়ে আসছিল, তাকে নিবিড় জিজ্ঞেস করে, কি হয়েছে রে? আনিস মামারে তার পাওনাদার পিটাইতেছে। শেষ করতে পারল না সে। জিয়ানা ঝড়ের বেগে ছুটল সেদিকে। জটলা ঠেলে এগিয়ে গিয়ে দেখে আর কেউ না, সমুদ্র আর তাদেরই কয়েকজন মিলে মাটিতে পড়ে থাকা আনিসকে পা দিয়ে প্রহার করছে। জিয়ানার মাথায় নিউরনগুলো সচল হলো, স্বয়ংক্রিয় স্নায়ু সচল হয়ে হাত পায়ে নির্দেশ দিল অ্যাটাক। হাতের লাঠি দিয়ে এক পা সামনে আরেক পা পেছনে রেখে জোরে একজনকে পিঠে প্রহার করলো।
সে ছিটকে মাটিতে শুয়ে কেঁচোর মতো মোছড়ামুছড়ি শুরু করে। তার পাশেরটা পা ফাঁকা ছিল বিধায় ২ পায়ের মাঝখানে ডিম বরাবর এক লাথি দিল। এক মুহূর্তে জিয়ানার মনে হলো পুরুষ মানুষের সাথে ডিম জিনিসটা যায় না, তাহলে এটা কি? মাথা ঝাঁকিয়ে সেই চিন্তা হাঁটিয়ে ফাইটিংয়ে মনোযোগ দেয়। মিডিল রেখা বরাবর লাথি দেয়া ছেলেটা সেখানে ধরে আর্তনাদ করে ওঠে। সমুদ্র গিয়ে জিয়ানার হাতের লাঠিটা কেড়ে নিয়ে হুডির মাথা টেনে ধরায় জিয়ানার পেট অল্প বের হয়ে যায়। ব্যাস, জিয়ানা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে সমুদ্রের নাক বরাবর একটা ঘুষি মারে। নিবিড় আর মক্কু স্পটে আসতে আসতে মারপিট একচোট শেষ। অনেকেই মোবাইল বের করে ভিডিও করা শুরু করেছে। এদিকে সমুদ্র ভরা ক্যাম্পাসে একটা মেয়ের হাতে মার খেয়ে ফুঁসে ওঠে। হাত উঁচিয়ে জিয়ানার দিকে যেতেই পেছন থেকে নিবিড় টেনে ধরে। ঘটনা এখন বড়ই গোলমেলে হয়ে গেছে। জিয়ানা মাটিতে পড়ে থাকা বয়স্ক লোকটাকে ধরে উঠানোর চেষ্টা করছে। ঠোঁট ফেটে গেছে লোকটার। টাকা না শোধ হয়ে যাওয়ার কথা মামা, আবার কি নিয়ে ঝামেলা তাহলে? ইসরে, অনেক রক্ত ঝরছে আপনার, দাঁতে লেগেছে? বলে পকেট থেকে টিস্যু বের করে চেপে ধরল ঠোঁট। সমুদ্র নিবিড়ের হাত থেকে নিজের হাত ঝটকায় ছাড়িয়ে নাকে হাত ঘষে বলে, কিসের শোধ? মেয়ের বিয়ের সময় টাকা ধার নিয়েছে, এখন মেয়ের বাচ্চা হয়ে গেছে, সুদ তো দেয়ই না, আসলেরও নাম নেই। আজ আবার আসছে ছোট মেয়ের বিয়ের জন্য 50,000 টাকা নিতে। ছোট লোকটার হয়ে আমি আমার কাজিনের কাছে ধার নিয়ে দিছিলাম। অনেক টাকা সুদ দিয়েছি, বেতনের অর্ধেক সুদ দিতেই যায়, আসলের চেয়ে 3 গুণ টাকা দিয়ে ফেলেছি। এখন আমাকে মারুন কাটুন, তবুও দিতে পারবো না। আর বিয়ের কথা শুনতেই সমুদ্র স্যার বলে, বিয়ে দিতে টাকা লাগে, তার চেয়ে আমাদের কাছে পাঠিয়ে দেন মেয়েকে। বলে আনিস চোখের পানি হাত দিয়ে মুছে। জিয়ানার হাত থেকে টিস্যু নিয়ে নিজে চেপে ধরল। জিয়ানা উঠে দাঁতে দাঁত চেপে জিজ্ঞেস করলো, সুদখোরটাকে? আনিস আঙ্গুল দিয়ে সমুদ্রের পাশের ছেলেটাকে দেখালো। পাঞ্জাবি, টুপি পরা, অথচ সুদের মতো জঘন্য একটা কাজ এই লোক করে। এরা রক্তচোষা বাদুড়ের চেয়েও ভয়ঙ্কর। কিছু টাকা সুদ দিয়ে সেটার ইন্টারেস্ট দিনের পর দিন তুলবে, আসল টাকাকে ছাড়িয়ে বহু টাকা খাবে, মেরে ধরে টাকা আদায় করবে। এই মানুষগুলো হচ্ছে জঘন্য সামাজিক কীট। নিবিড় এগিয়ে গিয়ে সুদখোর ছেলেটার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, আসল টাকার চেয়ে বেশি টাকা খেয়েও আবার কি চাস? এখানে এসে তুই কার জোরে হ্যাডাম দেখাচ্ছিস? হাত পা সব পিস পিস করে যার জোরে হ্যাডাম দেখাচ্ছিস তাকে ভরে দিব। সমুদ্রের ওপর রাগে তার শরীর রিরি করছে। সমুদ্রের মুখ অপমানে থমথমে হয়ে গেল। জুনিয়র সিনিয়র অনেকেই এখন এখানে দাঁড়িয়ে আছে। ছেলেটা নিজের ক্যারি করা ব্যাগ থেকে একটা দলিল আর একটা ব্ল্যাঙ্ক চেক বের করে বলল, জমির দলিল আর এই চেক দিয়ে টাকা নিচ্ছে। আমার আসল টাকা না পাইলে আমি মামলা করবো। জিয়ানা উঠে জিজ্ঞেস করে, কত টাকা? 1 লাখ। জিয়ানা নিজের হুডির নিচ দিয়ে হাত ঢুকিয়ে গলার চেইন খুলে এনে সামনে দিয়ে বলে, এটা গোল্ড, দাম কত জানি না, আমার এইসবে আইডিয়া নেই, তবে 1 লাখ হবে। তারপর ছেলেটার হাত থেকে দলিল আর ব্ল্যাঙ্ক চেক কেড়ে নিয়ে দারোয়ান আনিসের হাতে দেয় আর চেইনটা ছেলেটার হাতে দেয়। চলে আসার আগে সমুদ্রের দিকে তাকিয়ে বলে, আল্লাহ যেন আপনার ঘরে কোনো মেয়ে সন্তান না দেন, কারণ বাপের পাপ মেয়ে সন্তানদের উপর বর্তায়। 2টা প্রাণীর গু মাথায় থাকে, 1 চিংড়ি, 2 সাফায়েত সমুদ্রের। বলে নিবিড়ও সেখান থেকে চলে আসে। মুক্কু বেশ উঁচু গলায় বলে, ভাই নিয়মিত হাইগেন, না হলে গু সব মাথায় উঠে যাইতাছে। সমুদ্র রাগে সুদখোর ছেলেটাকে ধাক্কা মেরে হনহন করে বের হয়ে গেল সেখান থেকে। একটা মেয়ের জন্য নিবিড় এইভাবে অপমান করতে পারলো? এতদিনের বন্ধুত্বের কোনো দামই দিল না। সমুদ্র কি জিনিস তাহলে তো এরা এখনো বুঝতেই পারেনি। ফোন বের করে কল করলো এক নাম্বারে। অপর প্রান্তে রিসিভ হলো। আসসালামু আলাইকুম আঙ্কেল বলে বাইকে উঠে চলে যায়। জিয়ানা সাইকেলের কাছে গিয়ে দেখে প্রতিদিনের মতো আজও একটা আর্টিফিশিয়াল গোলাপ। মেজাজ খারাপ থাকায় আজ ফুলটা ছুঁড়ে ফেলে সাইকেলে উঠে বসে। মৌসুমী দূর থেকে দৌড়ে এলো। মৌসুমীর ওজন কমেনি, বরং বেড়েছে। সাথে তার আরেক বান্ধবী মিম। অন্য দিন হলে জিয়ানা বলতো, মিম একে মিম, মিম দুগুণে ডিম। কিন্তু আসে নিস্পৃহ। মৌসুমী আর মিম ফুচকা খেতে যাবে, তাই বগলদাবা করে জিয়ানাকে নেয়ার জন্য ছুটে আসা। জিয়ানার এইসব ভুগিচুগি খাবার পছন্দ না, তবুও সমাজ মিলানোর জন্য মাঝে মধ্যে খায় ওদের সাথে। মেজাজ মিয়া যদি একটু ভালো হয় তাই ওদের সাথে গেল ফুচকা খেতে। নিবিড় শুয়ে আছে একটা ফ্লোরিং বিছানার ওপর। বড় একটা বেডরুমে শুধু একটা ফ্লোরিং বেড, একটা কাবার্ড। এই ফ্ল্যাটটা নিবিড়ের। ফার্নিচার বলতে ড্রয়িং রুমে একটা ডিভানের সেট আর একটা টিভি। একটা সিঙ্গেল রুমে ওয়াল ক্যাবিনেট
করা, সেখানে শুধু কবিতার বই, আর একটা বেডরুম ভর্তি শুধু দেশি অস্ত্র, কিছু বিদেশি পিস্তল। ভুল করে কেউ যদি কবিতার ঘরে ঢুকে পড়ে, নিবিড়ের সম্পর্কে সফট একটা ধারণা জন্মাবে, কারণ অনেক বিখ্যাত রাইটারদের অরিজিনাল বই তার কালেকশনে আছে, যেমন ওডেসি, শেখ সাদির, কাদিসা, প্যারাডাইস লস্ট, শাহানামা, দি ডিভাইন কমেডি ছাড়া জীবনানন্দ দাশ, রবি ঠাকুর, নজরুল তো আছেই। এই রুমে এসে কেউ কি বলবে এটা একটা গুন্ডার বাসা? কিন্তু পাশের রুমে ঢুকে হকি স্টিক, রামদা, হ্যামার, পকেট বোম বানানোর কাঁচামাল দেখলে মনে হবে এক মানুষের দুই সত্তা। নিবিড় হাত পা মেলে ছাদের দিকে তাকিয়ে আছে ধ্যান ধরে। তখনই ব্যালকনি থেকে অনবরত ভেসে এলো রিনরিনে একটা চিকন সুর, সুখ সুখ সুখ, চাঁদ চাঁদ চাঁদ। নিবিড় একবার সেদিক তাকিয়ে গলা উঁচিয়ে সাড়া দিল, হাজির। ব্যালকনি থেকে আবার ভেসে এলো, কবিতা কবিতা কবিতা। দিন দিন তোর লোভ বেড়ে যাচ্ছে সুখু। মোবাইলে টুং করে একটা মেসেজ আসার শব্দে পাশ ফিরে ফোনটা হাতে নেয়। মক্কু সেন্ডে ভিডিও নোটিফিকেশন দেখে সেই অবস্থায় মেসেজটা ওপেন করে। জিয়ানা, মৌসুমি আর একটা মেয়ে ফুটপাতে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। জিয়ানা ছাড়া বাকি দুইজন বেশ আগ্রহ নিয়ে খেলেও জিয়ানা অনাগ্রহে একবার মুখে দিয়ে দাঁড়িয়ে। ক্যামেরাটা এখন জিয়ানাদের দিকে আগাচ্ছে, আর সেটা এখন কাছে খুব। মৌসুমি জিজ্ঞেস করলো, খাচ্ছিস না কেন, কেমন লাগছে? এমন বাতেলা জিনিস কেমনে খাস তোরা? মুখের মধ্যে মনে হচ্ছে জঙ্গলি গান্ধী পোকা পাত দিছে। হো হো করে হেসে গড়াগড়ি খাওয়ার অবস্থা নিবিড়ের। হাসতে হাসতে উঠে বসে আবার অন করলো ভিডিওটা। দিলি তো খাওয়ার 12টা বাজিয়ে। ওইটা দেশি ধনিয়া পাতার জন্য এমন গন্ধ, আমার বেশ ভালো লাগে বলে আর একটা মুখে তোলে মৌসুমি। জিয়ানা নিজের প্লেটটা তাদের দিকে দিয়ে বলল, খা ভাই, তোরাই খা, না খাস্তা মাইয়া মানুষ কোথাকার। আব্বু ঠিকই বলে, দুনিয়ার অর্ধেক জিনিস বেহুদা, কারণ মেয়ে মানুষের স্বভাবই নাল্লো নাকড়াবাজি, কি খায় কি করে নিজেও বুঝে না। হঠাৎ ক্যামেরার দিকে তাকিয়ে বলে, এই আপনি ফোন এমনি ধরে আছেন কেন, ছবি উঠাচ্ছেন নাকি? দেখি ফোনটা দেখি বলে হাত বাড়িয়েছে। শেষ এই পর্যন্তই ভিডিও। বার কয়েক ভিডিও দেখে হেসে নিল নিবিড়, তারপর উচ্চস্বরে আবৃত্তি করলো, আলো অন্ধকারে যাই, মাথার ভিতরে স্বপ্ন নয়, কোনো এক বোধ কাজ করে। স্বপ্ন নয়, শান্তি নয়, ভালোবাসা নয়, হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়, আমি তারে পারি না এড়াতে।